কোনো ব্যাপারে কোশ্চেন থাকলে সেটা নোট ডাউন করবেন। প্রেজেন্টেশনের শেষে আমরা সময় দিব আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের জন্য আমরা নির্ধারিত সময় দিব। তো নির্ধারিত প্রশ্ন থাকলে তখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আর সময় নষ্ট না করে আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। এ পর্যায়ে সেমিস্টার ফাইনালের আদ্যপান্ত, অর্থাৎ আমাদের আজকে যে টপিক, ক্র্যাকিং দ্য সেমিস্টার ফাইনাল এক্সাম, এর উপরে প্রেজেন্টেশন নিয়ে আসার জন্য অনুরোধ করছি মেকানিক্যাল চতুর্থ বর্ষের সিআর সেলিম রেজা ভাইকে প্রেজেন্টেশন নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, আলহামদুলিল্লাহ, এবং দরুদ পেশ করছি মানবতার শ্রেষ্ঠ দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, আজকের এই প্রোগ্রামে জয়েন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে ফয়সাল ভাইকে ধন্যবাদ আমাকে এরকম একটা প্রেজেন্টেশনে সুযোগ করে দেওয়ার জন্য। তো বিগত 4 বছরের যে অভিজ্ঞতা আমার, সেই অভিজ্ঞতা থেকে আজকে আহ, সকলের জন্য কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করি এতে সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমি প্রথমেই আমার স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। এখান থেকেই সমস্ত কোর্স প্ল্যান এবং সেমিস্টারের মাধ্যমিক কথা বলবো ইনশাল্লাহ। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছি। ক্র্যাকিং সেমিস্টার ফাইনাল এক্সাম, আমাদের সেমিস্টার ফাইনালে কিভাবে আমরা ভালো করতে পারি। তো এটির অবমত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সেলিম রেজা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ। তো আজকের এই প্রোগ্রামে যে বিষয়গুলো আলোচনা করব, সেগুলো একটু কন্টেন্ট আমরা দেখে নেই। প্রথমে আলোচনা করবো কোর্স প্ল্যান নিয়ে। তারপর আমরা দেখবো গ্রেডিং সিস্টেম কিভাবে করা হয়। তারপরে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হয়। তারপরে আমরা আলোচনা করবো একটু সংক্ষেপে ডিনস অ্যাওয়ার্ড আর হচ্ছে গোল্ড মেডেল নিয়ে। এই বিষয়টা আমরা অনেকে ভালোভাবে জানি না, যে কারণে ডিনস অ্যাওয়ার্ড এবং গোল্ড মেডেলের প্রতি আমাদের যে একটা লক্ষ্য হওয়া উচিত, সেটা আমরা করতে পারি না। তো এই বিষয়টা একটু ভালোভাবে জানার চেষ্টা করবো আজকে। তারপরে আমরা স্টেট ডিস্ট্রিবিউশন নিয়ে একটা আলোচনা করব, যে আসলে স্টেট ডিস্ট্রিবিউশন কিভাবে হয় এবং কিভাবে আমরা নিজেরা স্টেট ডিস্ট্রিবিউশন করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি আমরা যেটা আজকের মেইন আলোচনার বিষয়, সেটা হচ্ছে এক্সাম প্রিপারেশন। আমরা কিভাবে ফাইনাল এক্সামে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি এবং পরীক্ষা ভালো করতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং সর্বোপরি আমাদের কিছু কনক্লুশন থাকবে সমস্ত বিষয়ের প্রতি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে শেষে আমরা অবশ্যই কোশ্চেন নিব। যার যে বিষয়ে কোশ্চেন থাকবে আপাতত নোট ডাউন করে রাখবেন, শেষে বলবেন ইনশাল্লাহ। সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আসলে আমাদের যেটা 8টা সেমিস্টার, তো 8টা সেমিস্টারের প্রথম সেমিস্টারে আমাদের পরীক্ষা দিতে হয় না। এই সেমিস্টারটা হচ্ছে এক্সামটেড, অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত আর কি সেমিস্টার। অর্থাৎ যারা আমরা অ্যাডমিশন দিয়ে চান্স পাই, তাদের জন্য এই সেমিস্টারটা কমপ্লিট হয়ে যায় অটোমেটিক্যালি। এবং আমরা এখান থেকে 15 ক্রেডিট আর্ন করে ফেলি। অর্থাৎ আমরা টুয়েটে চান্স পাওয়া মাত্রই আমাদের 15 ক্রেডিট আর্ন হয়ে যায় এখান থেকে। আর পরবর্তী যে সেমিস্টার গুলো আছে, এই সেমিস্টার গুলো নিয়ে আমাদের পড়াশোনা মূলত করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এটা আমি মেকানিক্যাল বেজে তৈরি করছি। এখানে যে কোর্স প্ল্যানটা দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র মেকানিক্যাল বেজে। অন্যান্য ডিপার্টমেন্টের জন্য হয়তো একটু কম বেশি হবে, হয়তো কিছু ক্রেডিট আবার কম বেশি হতে পারে, তবে প্রায় সেম সবগুলোই, কথাবার্তা সব সেম থাকবে ইনশাল্লাহ। তো
বিশেষ করে আমাদের পরীক্ষা ভালো করার জন্য আমাদের কোর্স প্ল্যানটাও ভালোভাবে দেখে নেওয়া দরকার। কারণ কোর্স প্ল্যান দেখলে এখান থেকে আমাদের একটা আইডিয়া আসবে, এবং গ্রেডিং সিস্টেমটা জানলে পারেও এখান থেকে আমরা কিছু হেল্প নিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সবার পরীক্ষা হবে এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোর্স আছে 5টা থিওরি কোর্স এবং 4টা আছে সেশনাল কোর্স। তো 5টা থিওরি কোর্সের ক্রেডিট হচ্ছে 16 ক্রেডিট, এবং 4টা সেশনাল কোর্সের যে ক্রেডিট 3.75 ক্রেডিট, টোটাল 19.75 ক্রেডিট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের থিওরি কোর্সের ক্রেডিট অনেক বেশি, আর সেশনাল কোর্সের ক্রেডিটের সংখ্যা একটু কম। সো এখান থেকে আর একটু ডিটেলস আলোচনা করবো একটু পরে গিয়ে, যখন আমরা শুধুমাত্র অনটা সেমিস্টার নিয়ে আলোচনা করবো, সেখানে গিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। তো এখান থেকে আসলে ধারণা দিলাম যে আমাদের প্রতি সেমিস্টারে কয়টা করে থিওরি কোর্স থাকে আর কয়টা করে সেশনাল কোর্স থাকে। তো অলমোস্ট প্রতিটা সেমিস্টারে 5টা করে থিওরি কোর্স থাকে, আর 4টা কিংবা 5টা করে থাকে সেশনাল কোর্স। তো এখন আমি আলোচনা করতেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ আপনারা এখন আহ, যে যে সেমিস্টার থেকে পরীক্ষা দিবেন সেই সেমিস্টারের কোর্সের কিছু ক্রেডিট নিয়ে আলোচনা করবো এখানে। সাপোজ এটা মেকানিক্যাল বেস করা হয়েছে। মেকানিক্যালের জন্য যেমন ফার্স্ট ইয়ার যে সাবজেক্ট গুলো আছে এখানে বা কোর্স গুলো আছে, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফ্লুইড মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অন, ইন্ট্রোডাকশন টু থার্মাল ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশন টু থার্মাল ইঞ্জিনিয়ারিং সেশনাল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অন এন্ড শপ প্র্যাকটিস। ও আচ্ছা, এটা হলো ওয়ান অন, অর্থাৎ এটা আমাদের পরীক্ষা দিতে হয় না। সরি, এটা আমাদের পরীক্ষা দিতে হয় না। শুধুমাত্র আমরা অ্যাডমিশন পরীক্ষা দিলে এটা আমাদের পার হয়ে যায় আর কি। আমি আলোচনা করবো এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারটা নিয়ে। তো এই সাবজেক্ট গুলো আমার বলতেছি না, তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের দেখতে আমাদের ক্রেডিট গুলো কোন সাবজেক্টে বেশি। সাপোজ এখানে ডিফারেন্সিয়াল অ্যানালিটিক্যাল ক্যালকুলাস অর্থাৎ ম্যাথমেটিক্স এর সাবজেক্ট, এই সাবজেক্ট আমাদের 4 ক্রেডিট, আর বাকি অন্যান্য সাবজেক্টে 3 ক্রেডিট। তো নর্মালি যে সাবজেক্ট গুলো তো 4 ক্রেডিট, সেই সাবজেক্ট গুলোতে আমাদের ফোকাস বেশি দিতে হবে। কারণ 4 ক্রেডিটের সাবজেক্ট আমি যদি 4 পয়েন্ট আর্ন করতে পারি, তাহলে আমাদের জিপিএ যত বাড়বে। আমি যদি 0.75 ক্রেডিটে 4 পয়েন্ট আর্ন করি, তাহলে এতটা বাড়বে না। আমরা এই ক্যালকুলেশনটা একটু পরে গিয়ে গ্রেডিং সিস্টেম দিয়ে দেখবো, যে আসলে 4 ক্রেডিটের যে ক্রেডিটটা অথবা 4 ক্রেডিট থেকে প্রাপ্ত জিপিএটা যতটুকু আমাদের সিজিকে ইফেক্টিভ করবে, 0.75 এতটা ইফেক্টিভ করবে না। সেহেতু প্রথমত আমাদের পড়াশোনার ক্ষেত্রে সেমিস্টারের শুরুতেই নজর দেওয়া দরকার হলো 4 ক্রেডিটের সাবজেক্ট কোনগুলো সেগুলো ভালোভাবে আয়ত্ত করে নেওয়া, এবং সেখানে বেশি বেশি প্র্যাকটিস করা। তো তারপর আমরা একটু দেখি যে গ্রেডিং সিস্টেমটা কিভাবে হয় মূলত। তো মূলত আমরা যদি 80%-এর বেশি, 80% থেকে 80%-এর বেশি মার্ক পাই, তাহলে আমাদের লেটার গ্রেড আসে প্লাস, আর গ্রেড পয়েন্টটা হয় 4। তার মানে আমাদের যদি 300 মার্কের পরীক্ষা হয়, তাহলে 300 মার্কের 80% মানে 240 মার্ক। এই 240 মার্ক পেলে আমাদের আসবে 4 পয়েন্ট। আর 75 মানে হচ্ছে প্রতি 15 মার্ক যদি কমে যায় তাহলে একটা গ্রেড কমে। সাপোজ আমি যদি 240 পাই তাহলে আমি পাবো 4 পয়েন্ট, জিপিএ 4। বাট আমি যদি 239 পাই তাহলে আমি পাবো কিন্তু 3.75। মানে আমাদের এই যে জায়গাটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে আমাদের গ্রেডিং সিস্টেম এমন ভাবে করা হয়েছে, আমার কাছে এটা একটা লিমিটেশন মনে হয়। সেটা হলো আমি 240 পেলে আমার পয়েন্ট হয় 4 পয়েন্ট, আর 239 পাইলে আমার পয়েন্ট চলে যায় 3.75, মানে 25 পয়েন্ট কাট হয়ে যায়। তো এই জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যেন সম্পূর্ণ অ্যান্সার করতে পারি আর কি পরীক্ষার হলে, 6 সেট অ্যান্সার করতে পারি। অনেকে আমরা ভাবি যে কোনোভাবে মতো 4 সেট বা 4.5 সেট অ্যান্সার করে ভালো রেজাল্ট করবো, এটা আসলে সম্ভব হবে না। কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে 1 মার্ক ডিফারেন্সের কারণেই আমাদের গ্রেড পয়েন্ট অনেক কমে যায় আর কি। তো এইভাবে 75 থেকে 80% মার্ক যদি আর্ন করতে পারি আমরা, তাহলে আমাদের গ্রেড পয়েন্ট আসে 3.75। সেম এজ 70% থেকে 75% হলে আসে 3.50। 65% থেকে 70% মার্ক ক্যারি করতে পারলে আমাদের গ্রেড আসে 3.25। 60 থেকে 65% ক্যারি করতে পারলে মার্ক আসে 3 পয়েন্ট। 55% থেকে 60% মার্ক ক্যারি করতে পারলে মার্ক আসে 2.75। এইভাবে আহ, পরের মার্কগুলো এভাবে আসে। আর যদি আমরা 40%-এর নিচে মার্ক পাই, দ্যাট মিনস 120-এর অর্থাৎ 300 মার্কের মধ্যে যদি আমরা 120-এর চেয়েও কম পাই, তাহলে আমাদের আসলে লেটারটা শেপ গ্রেড, দ্যাট মিনস ফেল।
তো আমরা একটু গ্রেডিং সিস্টেম দেখি যে মূলত কিভাবে গ্রেডিং সিস্টেম করা হয়। মূলত গ্রেডিং সিস্টেমের যে সূত্রটা ইউজ করে ওনারা, সেটা হলো একটা সেমিস্টারে কতগুলো কোর্স আছে, সেই কোর্সের ক্রেডিট সংখ্যা কত গুণন ওই 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 কোর্সে আমি কি পরিমাণ জিপি আর্ন করলাম তার গুণফল ডিভাইডেড বাই টোটাল ক্রেডিট সংখ্যা। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে, সাপোজ আমাদের এই সেমিস্টারে 5টা কোর্স আছে, আমি ধরে নিলাম 5টা কোর্স। এই 5টা কোর্সের মধ্যে প্রথম যে কোর্সটা এখানে দেখানো হচ্ছে, এখানে প্রথম কোর্সের ক্রেডিট সংখ্যা 4, পরের যে একটা সেশনাল ধরে নিলাম, এটা সেশনাল, এটার ক্রেডিট 0.75। তারপরে একটা থিওরি কোর্স আছে 3, আর একটা সেশনাল কোর্স আছে 0.75, আর একটা থিওরি কোর্স আছে, এটা হচ্ছে 4 ক্রেডিট। তো আমি ধরে নিলাম যে আমি পরীক্ষা দেওয়ার পর 4 ক্রেডিটে আমি A+ পেয়েছি এবং আমার আর্নিং গ্রেড এসেছে 4.0। আর 0.75 ক্রেডিটে আমি পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট আসলো 3.0, আর 3 ক্রেডিটে আমার রেজাল্ট আসলো 3.75, 0.75 ক্রেডিট আমার রেজাল্ট আসলো 3.25, 4 ক্রেডিট আসলো 3.5। এটা আমরা ধরে নিলাম, অ্যাজুম করে নিচ্ছি মার্ক গুলো শুধুমাত্র আমাদের গ্রেডিং পয়েন্টটা কিভাবে বের করা হয় সেটা জানার জন্য আর কি। তো সাপোজ আমি এই যে এখানে দেখতেছি প্রথম 4 ক্রেডিট, 4 ক্রেডিট একটা সাবজেক্ট, তো এখানে লিখলাম 4 গুণন আমি এই 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 সাবজেক্টে বা এই কোর্সে কতটুকু আর্ন করছি। তো আর্ন করছি 4, তাহলে 4 × 4 প্লাস তারপরে সাবজেক্ট, এই পরের সাবজেক্টের ক্রেডিট হলো 0.75, বাট আমি এই সাবজেক্ট আর্ন করছি 3 পয়েন্ট, তাহলে এই হচ্ছে 0.75 গুণন এই 3 প্লাস আরেকটা কোর্স আছে যে কোর্সের ক্রেডিট সংখ্যা 3, আর এখানে সাপোজ আমি আর্ন করলাম 3.75, তাহলে 3 × 3.75 প্লাস পরে আরেকটা কোর্স আছে 0.75 ক্রেডিট, এই এই 0.75 কিন্তু এখানে আর্ন হচ্ছে 3.25, এটা গুণ করলাম প্লাস আরেকটা কোর্স আছে 4 ক্রেডিটের, সেই 4 ক্রেডিট গুণন আমি আর্ন করছি 3.5, সেই 3.5। আর আমাদের আর এখানে ওনারা ভাগ করে এইভাবে যে ক্রেডিট, টোটাল ক্রেডিট আওয়ার, সরি টোটাল ক্রেডিট আছে এখানে 4.75, 3, 0.75 প্লাস 4। তো এইভাবে যদি সূত্রটা অ্যাপ্লাই করা হয় তাহলে যেটা আসে সেটা আসলে মতো আমাদের জিপিএ। তো এটা হয়তো আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে করা হয়েছে। যেমন 3.68 আসলো রেজাল্ট। তো এইখানে খেয়াল করেন যে আপনার 0.75 পেতে যদি আপনি 4 পয়েন্ট আর্ন করেন, তাহলে দেখেন 0.75 গুণন 4 মানে 3, বাট আপনি যদি 4 ক্রেডিটে 4 পয়েন্ট আর্ন করেন তাহলে কত হয়, 16। এই জন্য তখন বলেছিলাম, আগের স্লাইডে আমি বলছিলাম যে 4 ক্রেডিটের সাবজেক্ট গুলোতে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ 4 ক্রেডিটে যদি আমি 4 পয়েন্ট তুলতে পারি তাহলে আমাদের গ্রেড পয়েন্ট দাঁড়ায় 16, মানে যোগফলটা 16 তে দাঁড়ায়, মানে যোগফল উপরে যত বাড়বে তত আমার অবশ্যই জিপিএটা বাড়বে। বাট 0.75 ক্রেডিটে যদি আমি 4 পাই তাহলে মার্ক হয় 3, তাহলে অবশ্যই আমার 4 ক্রেডিট যেটা, যার ক্রেডিট বেশি সেখানে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্য প্রতিটা সেমিস্টার শুরুতে আমাদের দেখে নিতে হবে যে কোন কোন কোর্সে 4 ক্রেডিট আছে, সেই কোর্সগুলো অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে এবং প্রথমতে টার্গেট রাখতে হবে যে অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টে আমাকে আগে 4 নিশ্চিত করতে হবে, তারপর অন্যান্য দিকে মনোযোগ দিব। এটা হচ্ছে একটা প্রাইমারি হিন্টস আর কি। তো তারপর আমরা দেখবো যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হয় পরীক্ষায়। সাধারণত আমাদের 2 ধরনের কোর্স থাকে প্রতি সেমিস্টারে, একটা হচ্ছে থিওরি কোর্স আর একটা হচ্ছে সেশনাল কোর্স। তো থিওরি কোর্সে আমরা যে প্রতিদিন ক্লাস করি বা অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের মার্ক হয় 10% এখানে। আমরা যদি ক্লাস করি নিয়মিত, সাপোজ একটা কোর্সে 30টা ক্লাস হয়, 30টা ক্লাসে করলাম, তাহলে আমি যে অ্যাটেন্ডেন্সের 10% মার্ক আছে সেই 10% মার্ক আমি পেয়ে যাবো। আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো যে ক্লাস অ্যাটেন্ডেন্সের কতটা ক্লাস করলে কত মার্ক পাওয়া যায়, কিন্তু সেটা আমরা অনেকে হয়তো জানি না, এটা আমি পরের স্লাইডে আলোচনা করবো। আর তারপরে আমরা ক্লাস টেস্ট দিয়ে থাকি, যেটাকে আমরা বলি সিটি। সিটিতে সাধারণত 20% মার্ক থাকে। তো 20% মানে হলো 300 মার্কে 20% মানে হচ্ছে 60 মার্ক। মানে আমরা 4টা সিটি দেই, 4টা সিটি থেকে বেস্ট 3 কাউন্ট হয়, আর সেখান থেকে সর্বোচ্চ আমরা 60 মার্ক গেইন করতে পারি। আর অ্যাটেন্ডেন্সের জন্য 10% মানে 300, 10% মানে 30 মার্কস, তাহলে সিটি 60 আর অ্যাটেন্ডেন্স 30, এই মিলে 90 মার্ক। আর টোটাল মার্ক হচ্ছে 300 মধ্যে থেকে 90 বিয়োগ করলে থাকে 210 মার্ক। এই 210 মার্কের জন্য আমরা ফাইনাল পরীক্ষা দেই, আর সেখান থেকে যা আর্ন করতে পারবো তার সাথে আগের সিটি প্লাস অ্যাটেন্ডেন্স যোগ হবে, যোগ হয়ে আমাদের জিপিএ বা গ্রেড নির্ধারণ হবে। এখানে এটা বলা আছে যে সেমিস্টার ফাইনাল এক্সামিনেশনে 3 ঘন্টার সময় পরীক্ষা হয়, 3 ঘন্টার জন্য 70% মার্ক থাকে। 70% মানে হলো 210 মার্ক, টোটাল হচ্ছে 100% মানে 300 মার্ক।
আর আমরা যে সেশনাল কোর্স গুলো করে থাকি সেই সেশনাল কোর্সে তো আমরা অবশ্যই গিয়ে ওখানে ল্যাব করি। তো সেখানে অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের 10% মার্ক থাকে। আর আমরা যে বোর্ড ভেবে বলি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে অথবা পিএল এর আগে যে ভেবেটা হয় সেটা তো ভাইবা ভোগ। আর সেইখানে মূলত 40% মার্ক থাকে। আহ, আর হচ্ছে আমরা যে সেশনাল রিপোর্ট জমা দিই সেই রিপোর্টের জন্য থাকে 50% মার্ক। তো এখানে সাধারণত মার্কিংটা হয় 50 মার্কের। স্যাররা এটা 50 মার্কে করে থাকে। তো আমার যদি টোটাল মার্ক হয় 50 মার্ক, 50 মার্কের 10% হলো অ্যাটেন্ডেন্স। তার মানে 10%-এর 50% হলে হয় 5 মার্ক। আর ভাইবা পরীক্ষার 40%, 40% মানে হয় হলো 4 5 20 মার্ক। আর রিপোর্ট জমা দেওয়ার জন্য হয় 50%, মানে 5 25 মার্ক। তাহলে আমাদের আহ, এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা আমরা একটু খেয়াল করি ভালোভাবে। আমরা যে রিপোর্ট জমা দিই পরীক্ষায়, এই রিপোর্টে থাকে 50% মার্ক। তার মানে আমাদের যদি 50-এর মধ্যে সবাই এটা কাউন্ট করে, তাহলে 25 মার্ক থাকে রিপোর্ট জমা দেওয়ার জন্য। আর অ্যাটেন্ডেন্সের জন্য 5 মার্ক। তাহলে হলো কত? 30 মার্ক। আর বাকি যে 20 মার্ক, এই 20 মার্কটা আমরা ভাইবা পরীক্ষায় যে মার্কটা পাই সেই মার্কটা এখানে কাউন্ট হয়। আমরা অনেকে বুঝি না যে ভাইবা পরীক্ষা দিলাম, ভাইবার তো কোনো রেজাল্ট পাইলাম না, বা এটা কোথায় যোগ হবে। অ্যাকচুয়ালি এই ভাইবা পরীক্ষার যে 40% মার্ক, এটা প্রতিটা সেমিস্টারে যতগুলো সেশনাল কোর্স আছে প্রতিটা সেশনাল কোর্সে 40% করে মার্ক যোগ হবে, অর্থাৎ 20 মার্ক যোগ হবে সেখানে। ওকে, আমরা হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গেছি যে থিওরি কোর্সের মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হয় আর সেশনাল কোর্সের মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। এখন আমরা দেখবো যে যেটা বলছিলাম যে পরের স্লাইডে কি আমরা অ্যাটেন্ডেন্স এর মার্কটা দেখবো। মূলত আমরা যদি ক্লাসে 90% বা তার চেয়ে বেশি প্রেজেন্ট থাকি, তাহলে আমরা ফুল মার্ক পাই অ্যাটেন্ডেন্স এর, যাকে আমরা বলি 10% মার্ক। আর যদি 85% থেকে 90% প্রেজেন্ট থাকি আমরা, তাহলে আমরা পাই 9% মার্ক। এভাবে আমাদের যদি 5% করে প্রেজেন্টেজ কমতে থাকে, তাহলে আমাদের এখানে 1% করে মার্ক মার্ক কমতে থাকে এখানে। সাপোজ একটা স্যার পুরো সেমিস্টারে ক্লাস নিছে 24টা, ধরে নিলাম 24টা ক্লাস নিছে একটা স্যার, পরিচালিত একটা সাবজেক্ট, স্যার 24টা ক্লাস নিলেন। তো 24টা ক্লাসের 90% মানে কত হয়? 24টা ক্লাসের 90% মানে হলো 21.6। তার মানে প্রায় 21টা। কেউ যদি কোনো স্যার যদি একটা সেমিস্টারে 24টা ক্লাস নেয়, আর কেউ যদি 21টা ক্লাসে উপস্থিত থাকে, তাহলে সে প্রেজেন্টেশন মার্ক হচ্ছে 10%। 10% মানে হলো ওই 300 মার্কে 10% মানে 30 মার্ক। তাহলে কেউ যদি 24টা ক্লাসে 21টা ক্লাস করে, তাহলে সে 30 মার্কে পেয়ে যাবে এখানে। এই জন্য আমরা যারা একটু ভালো স্টুডেন্ট আছি বা অনেকেই চিন্তা করি যে আমাদের অ্যাটেন্ডেন্সে ফুল মার্ক লাগবে। আবার মাঝে মাঝে আমাদের ক্লাস ফাঁকি দিতে চাই, কিন্তু এই অ্যাটেন্ডেন্সের মার্কের ভয়ে আমরা অনেকে ফাঁকি দিতে পারি না। তারা যদি একটুখানি হিসাব করতে পারেন, তাহলে আপনারা দুই একটা ক্লাস মিস দিয়েও কিন্তু ফুল মার্ক নিতে পারবেন এখানে। তো সেই ক্ষেত্রে এই স্লাইডটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো বিশেষ করে আমরা এই কাজটা করে থাকি, হিসেব করে রাখি যে একটা কোর্সে কতগুলো ক্লাস হতে পারে। সাপোজ ধরে নিই 20টা ক্লাস, 20টা ক্লাসে 90% 18টা ক্লাস। তার মানে ওই ওই টপিকের অথবা ওই কোর্সের 2টা ক্লাস আমি অ্যাবসেন্ট থাকতে পারবো। অ্যাবসেন্ট থাকলে পরে আমার মার্কে কোনো কম বেশি হবে না। তো আপনারা এখান থেকে ফলো করতে পারেন। সিমিলার ভাবে যদি 90% এর কম প্রেজেন্ট থাকেন আপনি, আর 85% বেশি থাকেন, তাহলে 9% মার্ক পাবেন, দ্যাট মিনস 27 মার্ক পাবেন। এরপরে যদি 80% থেকে 85% প্রেজেন্ট থাকেন, তাহলে আপনি 324 মার্ক পাবেন। এইভাবে 3 মার্ক করে কমতে থাকবে এখানে। তো আপনারা অ্যাটেন্ডেন্স এর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই মার্কটা ক্যারি করা খুবই সহজ। কেউ যদি প্রতি সেমিস্টারে 90% ওর অ্যাবভ ক্লাস করে থাকে, তাহলে 30 মার্ক গেইন করা সহজ। এবং অনেকে চিন্তা করে যে এখান থেকে একটু কম মার্ক পেলে কি হবে। অ্যাকচুয়ালি এটা কতটা ভেরি করতে পারে এটা আমরা একটু পরে গিয়ে দেখবো, যখন আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখবো ভালোভাবে, তখন গিয়ে বুঝতে পারবো যে আসলে অ্যাটেন্ডেন্স এর মার্কটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে 1 মার্কের জন্য আপনার 25 পয়েন্ট গ্রেড কমে যেতে পারে। সাপোজ আমরা 240 পেলে হয় কত, এ প্লাস লেটার, এ প্লাস গ্রেড, এবং মার্ক হয় গ্রেডিং পয়েন্ট হয় 4 পয়েন্ট। বাট আপনি যদি 239 মার্ক পান, তাহলে আপনার গ্রেড চলে যাচ্ছে কোথায়? 3.75-এ। দ্যাট মিনস 25 পয়েন্ট কেটে গেছে এখান থেকে, শুধুমাত্র 1 মার্ক কমার কারণে। সেটা বুঝতেছেন যে আপনার যদি 90% কম পেছন থাকেন আপনি, তাহলে এখানে 3 মার্ক কেটে যাচ্ছে। তো তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাটেন্ডেন্স। তো আপনারা ক্লাস মিস দিতে পারেন যদি দুই একটা করে, বাট সেটা হিসাব করে দিবেন। তাহলে পরীক্ষার উপরে বা পরীক্ষার রেজাল্টের উপরে এটা ইফেক্ট ফেলবে না। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডিন্স অ্যাওয়ার্ড। আসলে আমরা ডিন্স অ্যাওয়ার্ড নিয়ে ভালোভাবে জানি না। না জানার কারণে এটার প্রতি আমাদের আগ্রহ নাই। অনেকে মনে করে অনেক কঠিন ডিন্স অ্যাওয়ার্ড পাওয়া,
এই এত কঠিন, এটা আমরা পারবো না, এটা বাদ দিয়ে দিই। এই জন্য জানারও আগ্রহ নাই আর পাওয়ারও আগ্রহ নেই। বাট এই ড্রিঙ্কস দেওয়াটা তো অনেক সহজ। বিশেষ করে এই ফার্স্ট ইয়ার পাওয়াটা আর বেশি সহজ। কারণ এখানে ডিটেলস বলা আছে, যদি কেউ আহ, একটা শিক্ষাবর্ষে অর্থাৎ একটা ইয়ারে, একটা একাডেমিক ইয়ারে দুটো সেমিস্টার থাকে, যেমন 1-1-1-2, অথবা 2-1-2-2, অথবা 3-1-3-2, অথবা 4-1-4-2। এই একটা ইয়ারে কেউ যদি, অর্থাৎ একটা ইয়ার মানে দুটো সেমিস্টার, টানা দুটো সেমিস্টার যদি 3.75 অথবা এর চেয়ে বেশি মার্কের জিপিএ পেয়ে থাকে, তাহলে সে ডিন অ্যাওয়ার্ড পাবে। আর ডিন অ্যাওয়ার্ড পেলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং অনার হিসেবে কিছু টাকা দেওয়া হয়। সেই টাকা পরিমাণটা যদিও খুবই কম, বাট আমরা যে সম্মানটা পাই সেটা বেশি। তবে এই ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জানা, সেটা হলো, সাপোজ আমি একটা সেমিস্টার রিভিউ, আমার রিভিউ আসলো, অর্থাৎ এফ গ্রেড আসলো একটা একটা কোর্সে, পরে আমি সেটাকে রিভিউ দিয়ে আমি প্লাস পেয়ে গেলাম সাপোজ, এতে আমার রেজাল্ট চলে গেল 3.90। কিন্তু আমি যদি কোনো সেমিস্টারে এফ গ্রেড পেয়ে যাই, তাহলে ওই সেমিস্টারের জন্য ওই ইয়ারে আমরা আর ডিসকাউন্ট পাবো না। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট ইয়ারে ডিএসআর পাওয়া কেন সহজ, এটা বলেছিলাম এই কারণে যে ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা অলরেডি অন অন পরীক্ষা দেই না। যেহেতু দেই না, সেহেতু ধরে নেওয়া হয় যে আপনি 3.75 এর উপরে পেয়ে গেছেন। আপনি এখানে ফুল ক্রেডিটটা দিয়ে দেওয়া হয়, আপনাকে 15 ক্রেডিট আপনাকে দিয়ে দেওয়া হয়। এখন বাকি থাকলো 1-2। এই 1-2 সেমিস্টারে যদি কেউ 3.75 অথবা এর চেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারে, তাহলে সে ডিএসআর পেয়ে যাবে। এই জন্য 4টে ইয়ারের মধ্যে প্রথম বর্ষে ডিএস অ্যাওয়ার্ড পাওয়াটা খুব সহজ। এবং এই ডিএস অ্যাওয়ার্ডটা ভবিষ্যতে অনেক হেল্প করতে পারে, বিশেষ করে টিচিং প্রফেশনের ক্ষেত্রে, অথবা যদি আমরা কর্পোরেট জব করি সেক্ষেত্রে আমরা সিভিতে অ্যাড করতে পারবো। সাথে সাথে একটা সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট জমা দিতে পারবো এখানে। তো এই জন্য আমাদের প্রত্যেকে টার্গেট রাখা উচিত যে আমরা যেন ডিএস অ্যাওয়ার্ড পাই। ডিএস অ্যাওয়ার্ড শুধুমাত্র যে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফ হেল্প করবে এরকম না। বিশেষ করে ডিএস অ্যাওয়ার্ড পাইলে একটা মানসিক শান্তি চলে আসে, বা পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মে, অথবা তখন মনে করা হয় যে না, আমি তো ভালো স্টুডেন্ট, তাহলে আমি অনেক ভালো করতে পারবো। তো এটা অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। সেজন্য প্রত্যেকের লক্ষ্য রাখা দরকার যে আমরা যেন ডিএস অ্যাওয়ার্ড পাই। আর আরেকটা বিষয় আছে গোল্ড মেডেল, ইউনিভার্সিটি গোল্ড মেডেল। এটা শুধু আমরা নাম শুনি, বাট এটা কখন চিন্তা করি না যে এটা আমাকে পেতে হবে। আবার অনেকে চিন্তা করি যে হ্যাঁ আমাকে পেতে হবে, বাট এটা কিভাবে পাবো সেই তথ্যটা আমরা সঠিকভাবে জানি না। তো আজকে আমরা এই সেই তথ্যটা সঠিকভাবে জানবো এখান থেকে। মূলত আহ, কোনো স্টুডেন্ট কোনো ডিপার্টমেন্টে যদি প্রতি সেমিস্টারে ফার্স্ট হয়, 1 নম্বর ক্রাইটেরিয়া হলো প্রতি সেমিস্টারে ফার্স্ট হতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া, প্রতি সেমিস্টারে জিপিএ থাকতে হবে 3.75 আপ। এই দুটা ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে। এবং এর মাঝে যদি কোনো সেমিস্টারে সে এফ গ্রেড পায়, অর্থাৎ হয়তো মাঝের একটা সেমিস্টারে সে একটা পরীক্ষাতে রিভিউ রিভিউ আসলো, অথবা কোনো কারণে পরীক্ষা দিতে পারলো না, পরে সেটা আবার পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়ে গেল, তার রেজাল্টটা 3.75 আপ থাকলো, সে ফার্স্ট থাকলো, কিন্তু এফ গ্রেড পাওয়ার কারণে সে এই মিডল পাস যোগ্য হবে না। তাহলে ইউনিভার্সিটি গোল্ড মেডেল পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রতি সেমিস্টারে অবশ্যই ফার্স্ট হতে হবে, ডিপার্টমেন্টের মধ্যে অবশ্যই ফার্স্ট হতে হবে, শুধুমাত্র সেকশনে না। আমরা তো দুইটা সেকশন, এ সেকশন বি সেকশন এরকম না, ওভারঅল ফার্স্ট হতে হবে প্রতি সেমিস্টারে, প্লাস আমার জিপিএ থাকতে হবে 3.75 আপ। যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনি ইউনিভার্সিটি গোল্ড মেডেল পাবেন। আর এটা পাওয়া আমারই কিছু না, কারণ আমরা যখন পড়াশোনা করতেছি এখন আমরা বুঝতেছি যে আমাদের মার্ক এমনিতেই অনেক বেশি থাকে। যদি কোনো মতো একটু প্ল্যান করে পড়াশোনা করা যায়, টাইম ম্যানেজমেন্ট করা যায়, তাহলে এই মার্কগুলো ক্যারি করা খুবই সহজ। আচ্ছা, এই যে আমরা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলবো। অলরেডি আমরা এটা বুঝে গেছি, যেহেতু ক্লাস করতেছি প্রায় 6 মাস হয়ে গেল। তো তারপর আমরা বলতেছি যে আমাদের একটা কোর্সে টোটাল মার্ক থেকে 300 মার্ক, থিওরি কোর্সের কথা বলতেছি এখানে। একটা কোর্সের মার্ক থেকে 300 মার্ক, যেখানে আমরা যে সিটি গুলো দিই, 4টা সিটি দেই, 4টা সিটি থেকে 3টা বেস্ট রাউন্ড হয়, 3 20-60 মার্ক। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্সে আমরা পাই, যদি 100% অ্যাটেন্ডেন্স থাকি, তাহলে আমরা পাই 30 মার্ক, 30 মার্ক। অর্থাৎ আমরা 80% অ্যাভব বা 100% প্রেজেন্ট থাকি, তাহলে পাই 30 মার্ক। তাহলে এই 60 এবং 30 এই হচ্ছে আমাদের 90। বাকি যে 210 মার্কস আছে, এই মার্কে মূলত আমাদের ফাইনাল এক্সাম হয়। তো এখন আমাদের এই যে ফাইনাল এক্সাম, এটার আগে এই যে 90 মার্কস আছে, এই 90 মার্কস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার রেজাল্টের ক্ষেত্রে এই 90 মার্কস খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেন, এটা তো আমাদের এই ফাইনাল পরীক্ষার মার্ক। কিন্তু আমরা অনেকে মনে করি সিটি অ্যাটেন্ডেন্স এগুলো অনেক গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ফাইনাল এক্সাম গুরুত্ব দিই, যে কারণে রেজাল্ট অনেক খারাপ হয়। তো সেক্ষেত্রে আপনাদের যে পরামর্শ দিব, যে অবশ্যই যা বলেছিলাম যে আপনারা
অ্যাটেন্ডেন্সে 100% মার্ক ক্যারি করার চেষ্টা করবেন। যদি ক্লাস মিস দেন তাহলে ওই যে বললাম 90% বেশি ক্লাস করে নেবেন, যাতে আপনার এখানে মার্কও ঠিক থাকে, আপনি ক্লাস মিস দিতে পারেন। তাহলে আপনার এখানে মার্ক থাকলো 30। আর সিটিতে অবশ্যই ভালো করতে হবে। পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য যদি সিটি খারাপ হয় তাহলে মার্ক অনেক কমে যায়। কেন কমে যায়? কারণ 15 মার্ক কমার সাথে সাথে একটা করে গ্রেড কমতে থাকে। সাপোজ আমি যদি 240 পাই তাহলে আমার হবে 4 পয়েন্ট, যদি 225 পাই তাহলে হবে আমার 3.75, যদি 210 পাই তাহলে হবে 3.50। অর্থাৎ 15 মার্ক যদি কমতে থাকে, 15 মার্ক কমার সাথে সাথে আমার একটা করে গ্রেড কমতে থাকে। তো এখন আমাদের ফাইনাল পরীক্ষায় সাপোজ আমি আমার টার্গেট হচ্ছে এ প্লাস পাবো, বা আহ, এই একটা কোর্স, এই কোর্স আমার এ প্লাস পেতে হবে। এ প্লাস পাওয়ার জন্য 80% মার্ক পেতে হয়। তাহলে 80% ইন্টু 300 মার্ক, মানে 240 মার্ক পাইলে আমার কি হবে? এ প্লাস হবে। ধরে নিলাম আপনি অ্যাটেন্ডেন্সে 30 মার্ক পাইছেন, এবং যে সিটি সিটি ধরে নিলাম আপনি 3 বিষয় 60, আমি ধরে নিচ্ছি আগে যে আপনি 60 পাইছেন। তাহলে আপনি দেখেন 150 মার্ক পাইলে কিন্তু আপনার এ প্লাস চলে আসবে পরীক্ষায়, বা 4 পয়েন্ট চলে আসবে। তাহলে দেখেন 210 থেকে 150 মার্ক যদি আমি বাদ দিই, তাহলে 60 মার্ক যদি আমি ছেড়েও দিই ফাইনাল পরীক্ষায়, তাহলে কিন্তু আমি এ প্লাস ক্যারি করতে পারবো, বা 4 পয়েন্ট ক্যারি করতে পারবো। চিন্তা করতে পারছেন যে আমি 60 মার্কের অ্যান্সার না করেও যদি বাকি সব ঠিক হয় তাহলে কিন্তু এ প্লাস ক্যারি করতে পারবো। তাহলে দেখেন এখানে অ্যাটেন্ডেন্স এবং সিটি মার্ক খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যদি সিটিতে খারাপ করি, সাপোজ সিটিতে যদি আমার 15 মার্ক কমে যায়, তাহলে এই 15 মার্কটা ফাইনাল এক্সাম ভালো করতে হবে। আচ্ছা, এখন সিটিতে তাহলে অবশ্যই ভালো করা দরকার। আবার সিটিতে ভালো করলে আরেকটা দিক লাভ আছে, সেটা হলো সিটিতে সাধারণত একটা করে সিটি আমরা একটা সেটের কোশ্চেনের উপরে দিয়ে থাকি আর কি। তো একটা সেটের উপর একটা সিটি দিই। তো আমরা যদি সিটিটা ভালোভাবে দিতে পারি, তাহলে সেই সিটিতে আমাদের রেজাল্টও ভালো হলো, প্লাস ফাইনাল পরীক্ষার জন্য একটা সেট কমপ্লিট হলো। দুই দিক দিয়ে আগে গেলাম আর কি আমরা। তো এই জন্য হয়তো এই সেমিস্টার সিটি শেষ হয়ে গেছে, কিন্তু এই কথাগুলো বলা এই কারণেই যে আমাদের সামনে আরো অনেকগুলো সেমিস্টার আছে। এই সেমিস্টার যেন এই জিনিসগুলো মাথায় রাখতে পারি এবং রেজাল্ট ভালো করতে পারি আর কি। তো এই জন্য সিটি মার্কে আমরা খুব গুরুত্ব দিব, অ্যাটেন্ডেন্স গুরুত্ব দিব। তাহলে আমাদের ফাইনাল এক্সামে আমরা যদি একটু কম মার্ক ক্যারি করি, তারপরে এই প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে। তারপরে আমরা দেখি যে এই যে আমাদের ফাইনাল এক্সামে 210 মার্ক, এই 210 মার্কের জন্য দুইটা সেকশন থাকে। আমরা জানি দুইটা টিচার ক্লাস নেয় একটা কোর্সে। সিমিলার ভাবে দুইটা সেকশন থাকে, একটা এ সেকশন একটা বি সেকশন। তো এই সেকশনে পরীক্ষাতে আসে 4টা সেট। এখান থেকে আমাদের 3টা সেট অ্যান্সার করতে হয়। প্রতিটা সেটের মার্ক হচ্ছে 35 মার্ক করে। 3 into 35 is equal to 105 মার্কস। সিমিলার সেম এস সেকশন বি। এখানেও 4টা সেট থাকবে, এখান থেকে 3টা সেট অ্যান্সার করতে হবে, এবং এখান থেকে 3 into 35 is equal to 105 মার্কস। তো এই 105 দুইটা স্যারের। তো এখানে আমরা একটু খেয়াল করি যে এই সেকশনের কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়। আমি জাস্ট খালি কোশ্চেন দেখাবো একটা। সাপোজ আমি এখানে একটা কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আসছি জাস্ট বোঝার জন্য। সাপোজ এটা হচ্ছে একটা পরীক্ষার কোশ্চেন, এটা সেকশন এ। এর আছে একটা সেট মানে হলো একের এ, একের বি, একের সি। এই 3টে কোশ্চেনের মার্ক যোগফল 8 + 17 + 10, দ্যাট মিনস 35 মার্কস। এখন কিছু কিছু সেকশনের একটা সেটে এ বিও থাকতে পারে, শুধুমাত্র একটা কোশ্চেনে 35 মার্কস থাকতে পারে, অথবা 4টা কোশ্চেন থাকতে পারে, একটু ভেরিয়েশন হতে পারে এরকম। তো এরকম করে 4টা সেট থাকে। এই 4টা সেট থেকে আমাদের 3টা সেট আনসার করতে হবে। এবং ওই প্রতিটা, আমি যদি এরকম চিন্তা করি যে 3টা সেট থেকে দিলাম, আর 3টা সেট থেকে একটা কোশ্চেন বাদ পড়ে গেছে, ওটা আর একটা সেট থেকে দিই, এরকম করলে হবে না, ওটা কাউন্ট হবে না। আমাকে 3টা সেট থেকে আনসার করতে হবে, বাকি একটা সেট বাদ দিতে হবে, সম্পূর্ণ বাদ দিতে হবে। সিমিলার ভাবে যদি বলি বি সেকশনেরও যে এইভাবে আমি একটা কোশ্চেন নিয়ে আসছি এখানে আপনাদের উদাহরণ দেওয়ার জন্য। এটা তো সম্পূর্ণ কোশ্চেন নিয়ে আসছি আর কি। এটা হচ্ছে সেকশন বি পার্টে দেখেন 5 এর এ 5 এর বি, এই দুটো মিলে হলো একটা সেট। 6 এর এ বি সি, এই 3টা মিলে একটা সেট। 7 এর এ বি সি 3টা মিলে একটা সেট। 8 এর এ বি সি 3টা মিলে একটা সেট। তার মানে 5 নম্বর আছে 35, 5 নম্বর কোশ্চেনের এ বি মিলে আছে 35 মার্কস। 6 এর এবিসি মিলে আছে 35 মার্কস। 7 এর এবিসি মিলে 35 মার্কস, এবং 8 এর এবিসি মিলে 35 মার্কস। তো এখানে একটু খেয়াল করেন, আপনি যদি চিন্তা করেন এরকম করে যে আমি 5-এর 6 নম্বর সম্পূর্ণ দিলাম, 7 নম্বর সম্পূর্ণ দিলাম, আর 5-এর এ দিলাম, কিন্তু 5-এর বিটা পারতেছি না, তাহলে এটা 15 মার্কস। আমি যে 8-এর এ দিলাম এখানে,
তাহলে তো আমার এই 105 মার্ক মেকআপ হলো। কিন্তু এইভাবে হবে না, এখানে আপনাদের যে সেট অ্যান্সার করবে সেই সেট সম্পূর্ণ করতে হবে, না পারলে ওটা বাদ দিতে হবে। কিন্তু 4 নম্বর যে সেট সেখান থেকে অ্যান্সার করলে আপনি মার্ক পাবেন না এখানে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যেই 3 সেট ভালো পারবেন বা ভালোভাবে জানা আছে ওই 3 সেট থেকে আগে অ্যান্সার করবেন। আচ্ছা, ফাইনালি আমরা একটু সেট ডিস্ট্রিবিউশন, মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে কথা বললাম। এখন একটু কথা বলি যে মূলত আমাদের যে পরীক্ষা কিভাবে ভালো করা যায়, এই যে 210 মার্কের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে একটু ডিটেলস কথা বলি, এবং পরীক্ষার সময় আমরা কিভাবে ভালো করতে পারি, পরীক্ষার হলে আমরা কি কি ট্র্যাকিং ফলো করলে ভালো রেজাল্ট করতে পারি সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে যেটা আমাদের চলে গেছে সেটা নিয়ে একটু ধারণাটা দিয়ে দেই, যেটা আপনাদের হয়তো আহ, পরের সেমিস্টারে গিয়ে, নেক্সট সেমিস্টারে গিয়ে আপনাদের হেল্প করবে। মানে একটা হোল সেমিস্টারে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। মূলত আপনি এখানে 3 থেকে 4টা ক্রাইটেরিয়া বা স্ট্র্যাটেজি ফলো করলে পুরো সেমিস্টারের ওই যে বাকি মার্ক গুলো ছিল, যেমন 30% অ্যাটেন্ডেন্স, 60% সিটি মার্ক, এটা ভালো করতে পারবেন, এবং সেশনালে কিছু মার্ক আছে এগুলো ভালো করতে পারবেন। এর জন্য আপনাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে 90%-এর উপরে, যাতে আপনি ওখানে 30 মার্ক ক্যারি করতে পারেন। এটা করলে এবারে কিন্তু আপনি অলরেডি আগে গেলেন, ফাইনাল পরীক্ষাতে রেজাল্ট ভালো করার কিন্তু একটা ধাপ আপনি পার করে ফেলেন। এজন্য অবশ্যই ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে 90% অর অ্যাবভ। তারপরে যে সিটি গুলো দিবেন আপনি, সেই সিটি গুলো কমপক্ষে 3টা সিটি অবশ্যই ভালো করবেন, কারণ যেহেতু বেস্ট সিটি কাউন্ট হয়, 3টা সিটি অবশ্যই ভালো করতে হবে। আমরা যদি সিটিটি টার্গেট রাখি 20 মার্ক, তাহলে হয়তো 20 পাবো। বাট কেউ যদি টার্গেট রাখে যে আমি 15 পালি আনাবো আমার জন্য, তাহলে সে কিন্তু কখনো 20 পাবে না, সে অবশ্যই 15 কম পাবে। এই জন্য আপনাকে টার্গেট রাখতে হবে যে সিটিতে 20 মার্ক ক্যারি করা খুবই সহজ, কারণ সিটির সিলেবাসটা থাকে অনেক কম। আমরা ফাইনাল পরীক্ষার আগে এক রাতে কিন্তু 3 সেট কমপ্লিট করে ফেলি, বাট সিটির আগের এক রাতে আমরা কিন্তু করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমরা হয়তো অনেকে পড়তে বসি রাত 12টার সময়, আর আমরা চিন্তা করি যে সকালে ঘুম থেকে উঠে পড়ে পরীক্ষা দিব, এই জন্য ভালো করতে পারি না। তো আমাদের যদি আগে থেকেই প্ল্যান থাকে যে না আমাদের সিটিতে 20-এ 20 পেতে হবে, তাহলে একদিন আগে থেকে যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে এখানে হয়তো 20-এ 20 পাওয়া সম্ভব। হয়তো যারা এরকম দেখবেন যাদের ভালো রেজাল্ট হয়, তারা সবসময় কিন্তু সিটিতে হয়তো 18, 19, 20 এরকম মধ্যে থাকে আর কি। তো সবসময় আপনাদের টার্গেট থাকবে 20 মার্ক সিটিতে। তাহলে দেখেন সিটিতে যদি 3 20-এ 60, ধরলাম যে আপনি 60 না পেয়ে আপনি 50 পেলেন, তাহলে 50 আর হচ্ছে অ্যাটেন্ডেন্সে 80 মার্ক আমি ক্যারি ক্যারি করেছেন এখান থেকে। এখন আপনি যদি 210 মার্ক যদি 160 পান, তাহলে কিন্তু আপনার প্লাস পাওয়া অনেক সহজ হয়ে যাবে আর কি। তো তারপরে দেখেন, আপনি যে ক্লাস করতেছেন, এখন ক্লাসে বসে মোবাইল চাপে কোনো লাভ নেই, তাই না? আমরা অনেকেই ক্লাস করতে যে শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করি, আর ওই সময়টাই আমরা মোবাইল চালিয়ে, ফেসবুক চালিয়ে এগুলো, অথবা বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে নষ্ট করি সময়টা। যেহেতু আমরা ক্লাস করবোই, তাহলে সেই সময়টুকু আমাদের অবশ্যই প্রোডাক্টিভিটি বাড়ানো দরকার। এই জন্যই স্যার ক্লাসে যে লেকচারটা দেয় তার উপর একটা নোট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফাইনাল এক্সামের সময় আমরা কিন্তু সেই নোটে ফলো করি, এবং স্যার আমাদের ক্লাসে যে নোট গুলো সরবরাহ করে থাকে বা প্রোভাইড করে থাকে, আর সেখান থেকে কোশ্চেন গুলো করে আর কি। এই জন্য অবশ্যই ক্লাসে নোট করা দরকার। আপাতত ক্লাসে নোট না করলেও স্যার কোন কোন টপিক গুলো পড়িয়েছে সেগুলো অবশ্যই আহ খাতায় একটু লিখে রাখা দরকার। আর যদি এটা নাও পারি, তাহলে অবশ্যই আমাদের যারা প্রথম শ্রেণীর স্টুডেন্ট আছে, তাদের কাছ থেকে যে তাদের ক্লাস নোট আছে এটা অবশ্যই সংগ্রহ করতে হবে, যেটা থেকে আমরা ফাইনাল পরীক্ষাতে পড়ার জন্য হেল্প নিতে পারি। তারপরে আমরা এই যে যেটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে রিপোর্ট। সেশনালে যে রিপোর্ট, সেই রিপোর্ট গুলো সাধারণত কপি পেস্ট করি। আমার ফ্রেন্ড কি করলো সেটা দেখে দেখে লিখি। এটা তো আসলে আমাদের সেশন গুলো তো এই জন্য দেওয়া হয়নি ইয়েতে যে আমরা শুধু কপি পেস্ট করবো আর আমরা সেমিস্টার বার করবো। আমরা যেন সেশনাল থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি, এই জন্য অবশ্যই খেয়াল করবো। সেশনাল এই জন্য ক্লাসের প্রতিটা সেশনাল আপনারা চিন্তা করবেন কি যে এই রিপোর্টটা আমি নিজে নিজে লিখবো। আর আপনি যখনই রিপোর্টটা নিজে নিজে লিখতে যাবেন, তখন অবশ্যই আপনাকে ভালোভাবে সেশনটা করতে হবে। আর ভালোভাবে সেশনটা করলে আপনার এই বিষয়ে জানা হলো, আপনি রিপোর্ট লিখতে পারলেন। আর সেক্ষেত্রে আপনি অনেকে এই, বিশেষ করে একটা স্যার একটা কথা বলে যে স্যারের ডিসকাশন থেকে মার্ক দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি যেটা দিবে সেটা কিন্তু লেখা যাবে না। সাপোজ আপনি একটা সেশনাল, যে কোনো একটা সেশনাল হতে পারে। সাপোজ আপনারা সবাই যেহেতু নন, একটা সাবজেক্ট আছে ফিজিক্স, ফিজিক্সে হয়তো আপনারা কম্পাউন্ড পেন্ডুলাম পড়েন। তো কম্পাউন্ড পেন্ডুলামের উপরে একটা আপনাদের সবারই হয়, সেশনাল হয়। তো সাপোজ কম্পাউন্ড পেন্ডুলাম নিয়ে আপনি ডিসকাশন লিখবেন, তো ডিসকাশনটা লিখবেন কিভাবে? তখন কম্পাউন্ড পেন্ডুলামের যে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশন থেকে কিছু তথ্য চ্যাট জিপিটি আগে বলবেন। আহ, এটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, এখান থেকে আমি এই যে এক্সপেরিমেন্টাল সেট আপ করছি, এইভাবে এভাবে আমরা মেথোডোলজি অ্যাপ্লাই করছি, এখান থেকে এই রেজাল্ট পাইছি।
আগে প্রায় 15-20 মিনিট লিখে দিবেন চ্যাটজিপিটিকে আপনি কি কি করছেন, তারপরে বলবেন যে নাও রাইট এ শর্ট ডিসকাশন অ্যাবাউট দ্য অ্যাবভ সেশনাল রিপোর্ট। তো তখন দেখবেন চ্যাটজিপিটি অনেক ভালো একটা ডিসকাশন আপনাকে দিবে। তো সেটা আবার সাথে সাথে কপি করে লিখে ফেলাবেন না, ওইখান থেকে আপনারা রিরাইট করে সাথে কিছু ই করে আর কি, যে কিছু হয়তো বাদ দিবেন, কিছু যুক্ত করবেন, অ্যাড করবেন, এরকম করে করে লিখবেন, দেখবেন যে আপনার ডিসকাশন অনেক সুন্দর হবে এবং স্যার দেখবেন যে আপনাকে ফুল মার্ক দিয়ে দিবে এই ক্ষেত্রে আর কি। তো আপনারা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন তাহলে অবশ্যই সেশনাল এসে 50% মার্ক, মনে আছে কিনা আপনাদের, কিছুদিন আগে বলছিলাম আপনাদের সেশনালের রিপোর্টে 50% মার্ক, দ্যাট মিনস 25 মার্ক। এই 25 মার্কটা আপনি সহজেই এখান থেকে ক্যারি করতে পারবেন। আর আর এখানে আমাদের একটা কুইজ হয়, ফাইনাল ইয়েতে সেশনাল একটা কুইজ হয়, সেই কুইজে থাকে প্রায় 30 মার্কস, ম্যাক্সিমাম সময় 30 মার্কসের কোশ্চেন পরীক্ষা হয়। তাহলে এই 50 মার্ক, এই 30 মার্ক, 80 মার্ক, এই 80 মার্কের ভিতরে আমাদের ই হয় মূলত গ্রেডিংটা হয়। তো এই কুইজ টেস্টটা আমরা অনেকেই গুরুত্ব দেই না, হঠাৎ করে এমন হয়ে যায় যে এলে 2-1 দিন আগে 3-4টা কুইজ টেস্ট একসাথে নিয়ে নিই, নেওয়ার পরে আমরা কুইজ ভালো করতে পারি না। তো কুইজ তারা ভালো করতে পারবেন যারা সেশনালটা খুবই গুরুত্ব সহকারে করেছেন এবং রিপোর্টগুলো নিজে থেকে লিখেছেন, তারা কুইজ অনেক ভালো করবেন। আর কুইজের জন্য সাধারণত আপনি ক্যালকুলেশন কিভাবে করছেন বা এর এই কি কি কম্পোনেন্ট আছে, এই এখানে কি কি এক্সপেরিমেন্টাল সেটআপে কি কি যন্ত্রাংশ আছে, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই কুইজ শেষে ভালো করতে পারবেন। আর সর্বশেষ যদি আপনি ভাইভাতে ভালো করেন তাহলে তো যেমন বলছিলাম এখানে যে এখানে প্রায় 40 মার্ক, 40% মার্ক দেওয়া হয়, মানে 20 মার্ক। তো 20 মার্কটা আপনি ক্যারি করতে পারবেন। এই হলো আপনার ওভারঅল বা হোল সেমিস্টারের প্রিপারেশন। তো এটা তো অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে যে এই যে যে সময়টা এখন চলতেছে রানিং, এই সময়টাকে আমরা বলি পিএল, দ্যাট মিনস প্রিপারেশন লিভ। মানে এই প্রিপারেশনের জন্য আমাদের কিছু সুবিধা হয়েছে। এখন এই প্রিপারেশন কিভাবে নিবো আমরা? তো এটা আমরা একটু এই কিছু স্ট্র্যাটেজি ফলো করলে আমরা একটু ভালো করতে পারি। সেটা হচ্ছে এই প্রিপারেশন নিবে আপনি আগে দেখে নেবেন যে আপনার কতদিন ছুটি আছে। প্রতিটা সাবজেক্টের আগে যেহেতু 7 দিন করে ছুটি থাকে, সেহেতু প্রথম পরীক্ষার 7 দিন আগে থেকে প্রথম পরীক্ষা পড়া শুরু করবেন। যদি 15 দিন ছুটি পান প্রথম পরীক্ষার আগে, তাহলে ওই 15 দিনই প্রথম পরীক্ষার প্রিপারেশন নেবেন না। আপনি প্রতিটা পরীক্ষার জন্য 7 দিন করে বরাদ্দ রাখবেন। আর বাকি যে ছুটির দিনগুলো পাবেন সেই ছুটির দিনগুলো যে টপিকে আপনার একটু সমস্যা আছে বা যেগুলো নোট করা হয়নি বা কিছু ম্যাথ আছে যেগুলো হয়তো বুঝতে পারেন না ওই সময় এবং কঠিন, ওইগুলো এই সময়ের মধ্যে ক্লিয়ার করবেন। তারপরে যেমন এখন এই যে আজকে থেকে দেখেন প্রায় 7 দিন পরে গিয়ে আমাদের 23 তারিখে প্রথম পরীক্ষা। তো এই 7 দিন আমরা কিভাবে পড়াশোনা করব? তো এই 7 দিনে আমরা অবশ্যই প্রিপারেশন নিব, প্রথম পরীক্ষার প্রিপারেশন। তো এই পরীক্ষার জন্য আমাদের প্রথমে দেখতে হবে স্যার আমাদের ক্লাসে কি কি শীট প্রোভাইড করছে। সেই শীট গুলো অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসবেন। নিয়ে এসে আগে দেখবেন যে এখানে কোন কোন অন চ্যাপ্টার আছে। তারপরে আপনি আহ, হয়তো অনেক স্যার ক্লাসে বলে দেয় যে সেট ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, কোথা থেকে কোন সেট কোশ্চেন হবে। সাধারণত স্যাররা প্রতিটা সেকশনে 6 সেট কোশ্চেন জমা দেয়, এখান থেকে 4টা সেট সিলেক্ট হয়। এই 4টার ভিতরে আমাদের পরীক্ষা আসলে আমরা এখানে 3 অ্যান্সার করি আর কি। তো স্যার সাধারণত ক্লাসে বলে দেয় যে আমি এই 6 সেট এভাবে ডিস্ট্রিবিউশন করে দিলাম তোমাদের, তোমরা এভাবে পড়বা। তো এই ক্ষেত্রে আমাদের যদি স্যাররা যদি নাও প্রোভাইড করে সেট ডিস্ট্রিবিউশন, তাহলে অবশ্যই বিগত সালের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো প্রিন্টেড কপি আমাদের কাছে থাকতে হবে। তারপরে একটু ভালোভাবে পড়ে নেওয়া আর কি। 3-4 বার যদি আমরা রিভিশন দিয়ে নিই বিগত সালের কোশ্চেন গুলো, তাহলে আমরা খুবই ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কোথায় থেকে বা কোন কোন টপিকের উপর থেকে একটা করে সেট আসতেছে। তো আপনি এখানে খুব সহজেই কিন্তু বুঝে যেতে পারেন যে আপনার সেট ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। বিশেষ করে আপনারা যারা এখন প্রথম বর্ষ আছেন, তারা হয়তো আপনারা জানেন না এটা বিষয়গুলো। তো আপনারা বিগত সালের কোশ্চেন গুলো প্রিন্ট করে বারবার দেখতে থাকেন। দেখবেন যে ম্যাথমেটিক্স দেখতেছেন, দেখবেন সেটের উপর একটা কোশ্চেন হয়, গামা মিটা ফাংশনের উপর একটা সেট হয়। এরকম একটা আইডিয়া নিয়ে নিলেন। তারপর আপনি বুঝে গেলেন যে এই 4টার উপরে 4টা সেট হয়, এই 4টা সেট আমাকে ভালোভাবে করতে হবে। ওকে। তারপরে আহ, আপনাদের একটা বিষয় অনেকেই চিন্তা করে যে পরীক্ষায় তো দিব 3 সেট আসবে 4 সেট, তাহলে আমি কেন 4 সেটের প্রিপারেশন নিব? আমি 3 সেটের প্রিপারেশন নিব, আমি 3 সেটের প্রিপারেশন নিলেও তো আমার আমি ভালো রেজাল্ট করবো। তো এই কাজগুলো যারাই করেন তারা পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস পান না। সেটা এটা কেন হয়? মাঝে মাঝে স্যাররা একটু কোশ্চেনটা উল্টাপাল্টা করে দেয় বা একটু মিক্স আপ করে দেয়, যেই কারণে যেটা হয় যে এক সেটের কোশ্চেন আরেক সেটে ঢুকে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ অ্যান্সার করতে পারি না। এজন্য আপনাদের টার্গেট যদি হয় খুবই ভালো রেজাল্ট করা, তাহলে অবশ্যই আপনাকে এই 4 সেটের প্রিপারেশন নিতে হবে। 4 সেটের প্রিপারেশন যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে না।
আর আপনি 4 সেটের প্রিপারেশন নিলে আপনি 3 সেট লিখতে পারবেন। আর আপনি যদি 3 সেটের প্রিপারেশন নেন তাহলে 3 সেট কখনোই একদম হুবহু কমন পড়বে না। তো এই জন্য আমাদের অবশ্যই 4 সেটের প্রিপারেশন নিতে হবে। আর সেট ডিস্ট্রিবিউশনটা দেখে বুঝে বুঝে প্রিপারেশন নিতে হবে। যদি আপনি এই স্ট্র্যাটেজি ফলো করেন, সেট ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, তাহলে আপনি হয়তো একটু কম পড়ে বেশি মার্ক ক্যারি করতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রিপারেশন লিভের টাইমে। আমরা মূলত দুইটা কাজ বেশি বেশি করবো। একটা হচ্ছে বিগত সালে কোশ্চেন অ্যানালিসিস করবো, যে কি কি কোশ্চেন আসে। আর দ্বিতীয় হচ্ছে স্যারের ক্লাস নোটটা বেশি ফলো করবো। সাধারণত আমাদের স্যারেরা ক্লাসে যেগুলো পড়ায় এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করে থাকে। কিছু কিছু স্যার আছে ব্যতিক্রম, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার ক্লাসে যা পড়ায় তাই দেখবে। আর যেগুলো স্যার অন্যান্য কোশ্চেন দিয়ে থাকে তারা কিন্তু এমন না যে পড়াইছে হলো রেফ্রিজারেশন দিছে রকেট সায়েন্স, এরকম না। যেটা পড়াবে তার উপরে হয়তো কিছু কঠিন কোশ্চেন করবে। আচ্ছা, এখন আসি আমরা পরীক্ষার দিন। পরীক্ষার দিনে আমরা কিভাবে প্রিপারেশন নিব এবং পরীক্ষার হলে কি কিভাবে প্রিপারেশন নিব, সে বিষয়গুলো যদি আমরা একটু স্ট্র্যাটেজি ফলো করি হয়তো ভালো করতে পারবো। প্রথমত আপনাকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। কারণ আপনি হলে প্রবেশ করার সাথে সাথে আপনাকে খাতা দিয়ে দিবে। খাতা নিয়ে নিয়ে নেওয়ার সাথে সাথে আপনি মার্জিন করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেকে আছেন খাতায় মার্জিন করেন না। খাতা মার্জিন না করার কারণে খাতার সৌন্দর্যটা হারিয়ে যায় আর কি। আর যে কারণে স্যার আপনি যদি অনেক সুন্দর লেখেন, স্যার কিন্তু দেখেন মার্কটা একটু কার্পণ্য করে। এই জন্য প্রথমত আপনি 15 মিনিট আগে হলে ঢুকবেন। ঢুকে গিয়ে আপনার আহ, যারা প্রথম বর্ষ আছেন তারা হয়তো আপনারা জানেন কিনা, দুইটা করে খাতা দেওয়া হয়। আপনারা যখন খাতা নিবেন অবশ্যই কেয়ারফুলি দেখে নিবেন যে আপনার খাতার উপরে আপনার ডিপার্টমেন্টের নাম লেখা আছে কিনা। যদি আপনি মেকানিক্যাল হন তাহলে খাতার উপরে লেখা থাকবে এমই, যদি সিভিল ডিপার্টমেন্ট হন লেখা থাকবে সিই, ইলেকট্রিক্যাল হলে ট্রিপলি, এরকম লেখা থাকবে আর কি। তো নর্মালি ওই একটা রুমের ভিতরে 2টা বা 3টা ডিপার্টমেন্ট একসাথে পরীক্ষার জন্য সিট প্ল্যান হয়। তো আমরা প্রথমে যে নিজের মতো করে খাতা নিয়ে নেই, নিয়ে এসে লেখার পরে বলে এটা তো আমার খাতা না, তার খাতাটা বাতিল বাতিল হয়ে যায় বা স্যারটা অনেক ঝামেলা করে। তো এই জন্য আপনারা যখন হলে ঢুকবেন, হলে ঢুকে আগে আপনি একদম ক্লিয়ার হবেন যে দুইটা খাতা নেবেন আপনি। একটা হচ্ছে এ সেকশন লেখার জন্য একটা খাতা, বি সেকশনের অ্যান্সার করার জন্য আরেকটা খাতা। তো দেখবেন এ সেকশন এবং বি সেকশনের দুইটা খাতার কালার ডিফারেন্ট হয়। মানে উপরে যে কভার পেজটা আছে সাধারণত সবুজ হলুদ এরকম হয়ে থাকে আর কি। সাধারণত এ সেকশনটা হলুদ হয়, বি সেকশনটা সবুজ হয় উপরে কভার পেজটা। এবং ওই খাতার উপরে একটা করে বড় সিলের মতো লেখা থাকে এমই, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিই, সিভিল ইঞ্জিনিয়ারিং বা টিপলি, এটা লেখা থাকে। তো আপনি যে ডিপার্টমেন্টের হন হন আপনাকে ভালোভাবে খেয়াল করে নেবেন যে আপনি আপনার ডিপার্টমেন্টে খাতা নিলেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে দুইটা একই কালার দুটো খাতা নিবেন না। ওই এ সেকশনে একটা খাতা নেবেন, বি সেকশনে একটা খাতা নেবেন। নিয়ে এসে আপনার সিটে আপনি বসবেন, বসার পরে আপনি আগে মার্জিন করে নেবেন। এই হচ্ছে আপনার কোশ্চেন পাওয়ার মুহূর্ত পর্যন্ত কাজ। আর পরীক্ষার হলে প্রবেশ করার সময় অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন। রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দিবে না। আর আমরা অনেকেই ভুল করে থাকি যে পরীক্ষার সময় রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা থাকে না। পরীক্ষার দিন সকালে গিয়ে দৌড়াদৌড়ি করি, দোকান খোলা নাই বা প্রিন্টার নষ্ট অনেকের, তখন প্রিন্ট করতে পারি না। পরে আমরা আইডি কার্ড নিয়ে পরীক্ষা হলে যেয়ে বলি স্যার আমার তো এই যে আইডি কার্ড আছে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড আমার কথা মনে নেই। তো এরকম যেন না হয়, অবশ্যই আমরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করব। সাথে সাথে আমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস যেমন কলম, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর, ইরেজার, কাটার, কম্পাস। আর আমি সাধারণত করি কি, এই প্রত্যেকটা একটা করে আমার একটা ছোট ফাইল থাকে, ফাইলের ভিতরে রেখে দিই। সাপোজ ইংলিশ পরীক্ষা দিতে গেলাম, আমার ক্যালকুলেটর লাগবে না, তারপর নিয়ে যাই। আমাকে যদি বাই এনি চান্স আমার লেগে যায়, নিয়ে গেলে তো ক্ষতি নাই। সেহেতু আপনারা এই যে এখানে আমি যেগুলো দিয়ে রাখছি, রেজিস্ট্রেশন কার্ড, পেন, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর, ইরেজার, কাটার, কম্পাস, সবসময় ব্যাগে রেখে দিবেন বা ফাইলে রেখে দিবেন। যে আপনি পরীক্ষাতে গেলে নিয়ে যাবেন সাথে। না ইউজ করে লাগলে লাগলো না, বাচ্চা থাকলো আমার সাথে, আমার একটা সেফটি থাকলো এখানে। তো অবশ্যই এটা আপনারা ফলো করলে হয়তো এমন একটা সময় দরকার হয় যে কম্পাসের দরকার, একটা বৃত্ত আঁকাতে হবে, বাট আমার কম্পাস নিয়ে কথা মনে নাই, তখন কিন্তু খুবই হেজিটেশনে আমরা পড়ে যাই। সেজন্য অবশ্যই আপনারা এগুলো সবসময় রেখে দিবেন আপনাদের ব্যাগে অথবা এই ফাইলে। এরপরে যখন কোশ্চেন দিয়ে দিবে, সাধারণত পরীক্ষা শুরু হওয়ার 2 থেকে 5 মিনিট আগে কোশ্চেন দিয়ে দেওয়া হয়। তো আপনারা খুবই কেয়ারফুলি কোশ্চেনটা পড়বেন। এই সেকশনের এই সেকশন প্লাস বি সেকশনের কোশ্চেনগুলো ভালোভাবে পড়বেন। পড়ে সাথে সাথে ডিসাইড করবেন যে আপনি কোন কোন সেট অ্যান্সার করবেন। এ সেকশনের কোন 3 সেট আনসার করবেন আর বি সেকশনের কোন 3 সেট আনসার করবেন সেটা আগে একটু দাগ রেখে দিবেন, যাতে পরবর্তী লেখার সময় ডিসিশন নিতে না হয় যে আমি কি এটা লিখবো নাকি এটা লিখবো। ওই সময়ের মধ্যে আপনি কি করবেন, ডিসিশন নিয়ে নেবেন যে কোন 3 সেট আনসার করবেন। ওকে, 3 সেট। এখন এ সেকশন এবং বি সেকশনের 3 সেট করে আপনি সিলেক্ট করলেন। এখন স্যার বলি সেটা রাইটিং, এখন কোনটা লেখা শুরু করবেন আপনি। তখন দেখবেন যে এ সেকশন এবং বি সেকশন দুটো সেকশনের মধ্যে কোন সেকশন থেকে আপনার বেশি কমন পড়ছে বা খুব ভালোভাবে লিখতে পারবেন। তো
তখন সাপোজ আপনি ভাববেন যে বি সেকশনের পার্টের 3 সেট আমরা খুবই কমন এবং খুব সুন্দরভাবে লিখতে পারবো, তাহলে ওকে এ সেকশন বাদ দিয়ে আপনি বি সেকশন লেখা শুরু করেন। তো লেখা শুরু করলেন, আহ এবং এই তিন সেট, এই তিনটা সেট অর্থাৎ বি সেকশন তিনটা সেট অ্যান্সার করবেন। এই তিনটা সেটের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো পারবেন সেটা আগে শুরু করেন। কারণ একটা কমন জিনিস প্রথমে লিখলে একটা কনফিডেন্স বেড়ে যায় আর কি। আর প্রথমে একটা কঠিন কোশ্চেন লিখতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, সেক্ষেত্রে পরীক্ষা অনেক খারাপ হয়। তো অবশ্যই এই স্ট্র্যাটেজি গুলো ফলো করবেন। সেই সেকশনটা লেখা শুরু করবেন, সেই সেকশনের কোন সেটটা বেশি কমন পড়ছে সেটা অবশ্যই আগে অ্যান্সার করবেন। তারপরে অবশ্যই চেষ্টা করবেন যেন 6 সেট অ্যান্সার করতে পারেন। আপনারা মনে রাখবেন আপনাদের পরীক্ষা হবে 3 ঘন্টা, অ্যান্সার করতে হবে 6 সেট। দ্যাট মিনস প্রত্যেকটা সেটের জন্য আপনি 30 মিনিট করে সময় পাবেন। আপনি অবশ্যই এখানে 30 মিনিট করে সময় পাবেন। এই জন্য যখনই যে সিট লেখেন না কেন আপনি অবশ্যই ঘরে নিয়ে যান অথবা ক্লাসরুমে একটা ঘড়ি থাকবে, সেখানে টাইমটা ফলো করবেন যে আপনার 30 মিনিট একটা সেট কমপ্লিট হচ্ছে কিনা। যদি দেখেন যে 30 মিনিট একটা সেট কমপ্লিট করতে পারতেছে না, তার মানে আপনি ভেবে নিবেন যে আপনি হয়তো 6 সেট কমন পড়ার পরেও আপনি হয়তো পরীক্ষায় 6 সেট আনসার না করে বের হয়ে আসতে হবে। অনেক সময় এরকম ঘটনা ঘটে, বিশেষ করে প্রথম বর্ষে অনেকে ম্যাথ পরীক্ষার আগে নিয়ে নেয় ম্যাথমেটিক্স পরীক্ষাটা। তো ওকে, সেহেতু আপনারা অবশ্যই 30 মিনিট করে খেয়াল রাখবেন যে প্রতি সেট যেন 30 মিনিটে শেষ হয়। আর তারপরে আপনারা যখন একটা সেট অ্যান্সার করবেন, সেই সেট শেষ করার পরে আরেকটা সেটে হাত দিবেন। এরকম করবেন না যে একটা সেটে একটা কোশ্চেন লিখলাম তারপরে অন্য একটা সেটে চলে গেলাম, এরকম যেন না হয়। আর অবশ্যই পরীক্ষা হলে আপনারা চিটিং করার চেষ্টা করবেন না, বা দেখে দেখি বা নকল করার চেষ্টা করবেন না, বা অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করবেন না, যেটা হয়তো আপনার সেমিস্টারকে আহ, আপনি কিছু রেজাল্ট ভালো করার জন্য যেটা চাইছিলেন হয়তো এমন হতে পারে 2 বছর জন্য আপনাকে স্কুল করা হতে পারে। সেহেতু অবশ্যই আপনারা পরীক্ষায় কোনো চিটিং করবেন না। ধন্যবাদ। এই ছিল আমাদের পরীক্ষা রিলেটেড বিষয়। আমি জাস্ট দুটা কথা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে আপনাদের জন্য একটা মেসেজ রাখছি, যে আপনারা অবশ্যই অশ্লীলতার ধারে কাছেও যাবেন না। এটা অবশ্যই নিন্দিত এবং আহ, নিন্দিত একটা কাজ, এবং এটা শয়তানের পথ। অবশ্যই আপনারা অশ্লীলতা থেকে দূরে থাকবেন। এখন অশ্লীলতা কি আপনারা সবাই জানেন। বিশেষ করে চোখের চোখে 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 হেফাজত করবেন যেন চোখে কোনো না হয়। আমাদের চোখ, জবান, হাত পা এগুলো যেন আমাদের কোনো অশ্লীলতা না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে কিন্তু অনুরোধ থাকবে। এবং শেষে একটা কথা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, এবং সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে, আমি মৃত্যু তৈরি করেছি এবং জীবন তৈরি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তো আমরা পৃথিবীতে আছি খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য। তো এই সময়ে আমরা যত ভালো কাজগুলো আল্লাহর দরবারে পাঠাতে পারবো তত বেশি আমরা সাকসেস হবো। আসলে আমরা ভার্সিটি পড়তেছি, যা পড়তেছি এগুলো হচ্ছে আমাদের একটা আপেক্ষিক বিষয়। বাট আমাদের সারা জীবন যেখানে থাকতে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদের বলতেছে যে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। বিশেষ করে আমরা প্রতিদিন আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বো, সাথে সাথে আমাদের দ্বারা যেন কোনো অশ্লীলতা না হয় সেটা খেয়াল রাখবো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবো। জি, ধন্যবাদ সবাইকে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি বিদায় নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করবেন। এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিয়ে আমরা, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপে শেষ করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, সম্ভবত হচ্ছে যে প্রশ্ন নাই, যেহেতু প্রেজেন্টেশনটা অনেক গোছানো ছিল এবং সকল ব্যাপারে ডিটেলস আলোচনা করা হচ্ছে, তো সুতরাং